আপনারা কি জানেন বাংলাদেশে সোনার খনি আছে? হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলাদেশে রয়েছে বিপুল পরিমাণ সোনা। সেই সোনা আবার সেই সোনা নয়, ব্ল্যাক গোল্ড বা কালো সোনা, যার মূল্য হলুদ সোনার চেয়ে অনেক বেশি। বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে সেই ব্ল্যাক গোল্ড বা কালো সোনার বিপুল ভান্ডার। ব্ল্যাক গোল্ডের মোট অর্থমূল্য এবং বঙ্গোপসাগরের তলদেশের মোট সম্পদ জার্মানির অর্থনীতির চেয়ে প্রায় দ্বিগুণ। পাকিস্তান আমলে 1962 সালে এক বিজ্ঞানী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলেন। তিনি হঠাৎ খেয়াল করলেন তীরে ঢেউ আছড়ে পড়ে নেমে যাওয়ার পর হলুদ বালুর ওপরে কালো এক ধরনের বালু গড়াগড়ি খাচ্ছে। সেই বালু হাতে নিয়ে তার চোখ কোপালে। এ তো যাকে বিশ্বের সবচেয়ে দামি ধাতুর একটি, টাইটেনিয়াম। তিনি সমুদ্রের তীর থেকে বেশ কিছু বালু বস্তায় ভরে নিয়ে আসলেন। তারপর ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত হলেন এই বালুতে আছে ইউরেনিয়াম, টাইটেনিয়াম, জিরকন, কোবাল্ট, মোনোজাইট, ইলমেনাইট ইত্যাদি মোট 17টা গুরুত্বপূর্ণ ধাতু এবং অন্যান্য উপাদান। এগুলোর কোনোটা আধুনিক প্রযুক্তি এবং অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। বলা বাহুল্য, এগুলোর সঠিক গুরুত্ব পাকিস্তান আমলে বোঝা সম্ভব হয়নি। যতদিন যাচ্ছে এই উপাদানগুলো বিজ্ঞানময় বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গত শতকে যেমন পেট্রোলিয়াম ছিল বিশ্বের প্রধান সূচক নির্ধারক, বর্তমান এবং আগামীর বিশ্বে এগুলোই নির্ধারণ করবে অর্থনীতি, প্রযুক্তি ও নেতৃত্বের সূচক। প্রথমে প্রশ্ন জাগলো, সমুদ্র পাড়ের এই বালুতে ইউরেনিয়াম, টাইটেনিয়াম, জিরকন আসলো কোত্থেকে? স্বাভাবিকভাবেই চোখ গেল গভীর সমুদ্রের দিকে। তারপর বিজ্ঞানীদের একটা টিম গভীর সমুদ্রে গবেষণা করে বের করলেন বঙ্গোপসাগরের তলদেশে মোট 13টা স্পটে একেবারে স্তূপ হয়ে আছে বিপুল পরিমাণ কালো সোনা। 13টা স্পটের মধ্যে 4টা স্পষ্ট পটুয়াখালী জোনে, 9টা চট্টগ্রাম ও কক্সবাজারের জোনে, সমুদ্রের যেখানে মহিষপান শুরু সেখানে। বাংলাদেশ পর্বের শুরুতে এই কালো সোনার দিকে কেউ গুরুত্বের সাথে নজর দেননি, কিন্তু 21 শতকে এই উপাদানগুলোর চাহিদা জ্যামিতিক হারে বাড়ছে। বিশেষত প্রযুক্তিতে এগুলোর ব্যবহার অনিবার্য হয়ে উঠেছে। যেমন ইউরেনিয়াম কি জিনিস তা অনেকে বোঝেন, এটা যার কাছে আছে সেই বিশ্বের দাদা। বাংলাদেশের মজুদ বিপুল হওয়াতে উচ্চ প্রযুক্তি সম্পন্ন এবং ক্ষমতাধর রাষ্ট্রগুলোর চোখ ও লালা একসাথে পড়তে শুরু করলো। এসব ক্ষেত্রে আমেরিকা বরাবরই সবার চেয়ে এগিয়ে থাকে। তারা এই সম্পদের মূল্য বুঝতে পেরেছিল আমাদের বহু আগে, সেই পাকিস্তান আমলে। পাকিস্তান সরকার এই সোনার খোঁজ পাওয়ার সাথে সাথে আমেরিকার সাথে যোগাযোগ ও যৌথ গবেষণা করেছিল। তখনই তারা নানাভাবে এগুলো হাতিয়ে নেয়ার চেষ্টায় লিপ্ত হয়েছিল। কিন্তু এক বিপুল সম্পদ পাওয়ার জন্য যে কোনো দেশকে দুইটা উপায়ের একটা নিতে হবে। 1. সরাসরি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ দখল। 2. রাজনৈতিক চুক্তির মাধ্যমে গাণিতিকভাবে লুটপাট। পাকিস্তান পর্বে প্রথমটা সম্ভব ছিল না, কারণ তখন দুই পরাশক্তি সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চালু ছিল। একজন খেতে চাইলে অন্যজন ছাড় দেবে না। অধিকন্তু এই অঞ্চলে তখন সোভিয়েতের ভালো অবস্থান ছিল। সোভিয়েত ভাঙার পর ইরাক, লিবিয়া, সিরিয়ায় যেসব ঘটনা ন্যাংটুভাবে ঘটানো সম্ভব হয়েছে, সোভিয়েত থাকতে তা এতটা বেপরোয়াভাবে সম্ভব ছিল না। ফলে আমেরিকা পাকিস্তান সরকারকে হাত করে রাজনৈতিক চুক্তির মাধ্যমে এই সম্পদে ভাগ বসাতে বঙ্গোপসাগরে নিয়ে প্ল্যান করছিল। বলা বাহুল্য, পাকিস্তান এক পায়ে খাড়া ছিল সৎ ভাইয়ের সম্পত্তি দ্রুততম সময়ের মধ্যে বেচে দিয়ে নিজে লাল হয়ে যাওয়ার জন্য। রাজনৈতিক চুক্তির মাধ্যমে কাজ হাসিল করার উদ্যোগ নিতে নিতে বাংলাদেশ স্বাধীনতা চেয়ে বসল। আমেরিকা অস্থির হয়ে পড়ল, যেন তাদের মাথায় বাড়ি পড়ল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমেরিকা বাংলাদেশকে সাপোর্ট না করে পাকিস্তানকে সাপোর্ট করার একটা বড় কারণ ছিল এই ব্ল্যাক গোল্ড তথা বঙ্গোপসাগর। কারণ পাকিস্তান টিকে থাকলে এই সম্পদ হস্তগত করা সহজ ছিল। তারা সৎ ভাইয়ের সম্পত্তি হিসাবে সহজেই দিয়ে দিত, এটা আমেরিকা বুঝেছিল। ফলে তারা চাচ্ছিল পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা না হোক, কিন্তু সোভিয়েত ইউনিয়ন চাচ্ছিল বাংলাদেশ স্বাধীন হোক। ভারতও চাচ্ছিল তাদের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে, কিন্তু চীন চায়নি। কেন? সহজ কারণ, ভারতের যেখানে স্বার্থ সেখানে চীনের বিরোধিতা বা মিনিমাম নীরবতা থাকবেই। আরেকটা কারণ, 91-এর আগে পর্যন্ত আমেরিকা ও চীন বন্ধু রাষ্ট্র ছিল এবং উভয়ের কমন শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন। 1971-এ বাংলাদেশ স্বাধীন হলো, আমেরিকা কিন্তু হাল ছাড়ল না। 1973 পুরোটা আমেরিকা নিজেরাই নানান কারণে নাজেহাল হয়েছিল, সাদ্দাম হোসেন, তেল নিষেধাজ্ঞা ইত্যাদি কারণে। 1974-এ তারা কল্পনাতীতভাবে সৌদি আরবের সকল সম্পদ হাতে পেয়ে গেলে 1975-এ তারা আবার বড় বড় ঘটনা ঘটাতে শুরু করলো। খোদ সৌদি বাদশা ফয়সালকে হত্যার মাধ্যমে এই মিশন শুরু। 75-এ তারা বাংলাদেশেও প্রবেশ করতে সক্ষম হলো বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে। মেজর জিয়া পেট্রোডলার সহ মার্কিন আধিপত্যে অসীম সহযোগিতা করতে লাগলেন। জিয়ার সহযোগিতায় পেট্রোডলারের রাজনীতিতে বাংলাদেশ তা আটকে ফেলতে লাগলো। তারা জানতো পেট্রোডলারের রাজনীতি ভবিষ্যতে সেই ব্ল্যাক গোল্ড তথা বঙ্গোপসাগরের মতো সোনার হরিণ হাতে বেঁধে সহযোগিতা করবে।
ভাগ্যের নির্মম পরিহাস। যে আমেরিকা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই হাসিনা কিন্তু সেই আমেরিকাকেই তোয়াজ করে প্রথমবার ক্ষমতায় বসেছিলেন। আমেরিকার সাথে আওয়ামী লীগের সেই লিঙ্ক তৈরি করে দিয়েছিলেন রেজা কিবরিয়ার বাবা শাহ ASM কিবরিয়া। এমনকি বঙ্গোপসাগরে আমেরিকাকে অবস্থান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন হাসিনা। কিন্তু তিনি ক্ষমতায় বসার পর যেই না আমেরিকা সেন্ট মার্টিন এবং গভীর সমুদ্র বন্দর করতে চাইল, অমনি তিনি তারই দলের নেতা চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীকে দিয়ে কৃত্রিম আন্দোলন তৈরি করে অচল করে দিলেন চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর। শেখ হাসিনা বললেন দেশের জনগণ, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদরা মেনে নিচ্ছে না। তখন শেখ হাসিনার অবস্থা এতটা শক্ত ছিল না যে তিনি আমেরিকার মুখের ওপর বলে দেন, আমি কিছুতেই দেশ বিক্রি করব না। বলা বাহুল্য, আমেরিকা বুঝে ফেলেছিল হাসিনা দেবে না। পরের বছর সরকার পরিবর্তন হলো, ক্ষমতায় বসলেন খালেদা জিয়া। তিনি বোকা মানুষ, এটাই বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েছিল। এক্ষেত্রে তাকে আমেরিকা বুঝালেও তিনি মাথা নাড়েন, চীন বুঝালেও তিনি মাথা নাড়েন। ততদিনেই চীন পুরো এশিয়ার রাজনীতি ও অর্থনীতির রোডম্যাপ হিসেবে ওয়ান বেল্ট ওয়ান রোড প্ল্যানও প্রস্তাব করে যাচ্ছিল। বাংলাদেশও এই অর্থনৈতিক প্ল্যানের অংশ। শেষমেশ 2005-এ খালেদা জিয়া চীন সফরে গেলেন। তার সফরে আমেরিকা দারুণ চটে গেল। সারা দেশে একযোগে 500 সিরিজ বোমা হামলার ঘটনা ঘটল। তিনি হাইপেস ধরিকারী চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসলেন। তবুও আমেরিকা বিএনপি এবং জামায়াতের ওপরই শেষ পর্যন্ত ভরসা রাখতে চাচ্ছিল, কারণ এই দুইটা দলই আমেরিকার অর্থায়ন এবং শেল্টারের জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা দল। এরা নানা সময় আমেরিকার নানাবিধ কাজে লেগেছে। তথাপি আমেরিকা আরেকটা গেম খেলে বঙ্গোপসাগরে অবস্থান নিতে চাইল, সেটা সেনা শেল্টারের ফখরুদ্দিন আহমদের মাধ্যমে। মনে আছে ফখরুদ্দিনের সময়ে ঘূর্ণিঝড় সিড্রোরে আক্রান্ত এলাকায় ত্রাণ দেবার জন্য অন্তত 2000 সশস্ত্র সৈন্য নিয়ে মার্কিন রণতরী এসেছিল পটুয়াখালী। সেসব রণতরীতে বাংলাদেশের সাংবাদিক বা কোনো পর্যবেক্ষককে উঠতে দেয়া হয়, ফলে ভিতরে কি ছিল এখনো সেসব অজানা থেকে গেছে। কেউ কেউ বলছিল একটা সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুত ছিল সেসব জাহাজে। তখন চীন, রাশিয়া, ভারত এবং বাংলাদেশের চিন্তাশীল মানুষদের প্রতিবাদের মুখে মার্কিন রণতলী ফিরে গিয়েছিল। আমেরিকা সব সময় তার মোস্ট টার্গেটেড এলাকায় অল্টারনেটিং প্ল্যান প্রস্তুত রাখে, তাই তারা এই অঞ্চলে অনেকগুলো ব্যাকআপ তৈরি করেছিল। আমেরিকা সব সময় প্রতিক্রিয়াশীল ও মৌলবাদী গোষ্ঠীকে প্যাট্রোনাইজ করতে পছন্দ করে, তাই বাংলাদেশে উগ্র মৌলবাদী দল গঠন এবং লালন পালন করে রেখেছিল। প্রয়োজন হলে তাদেরকে দিয়ে জঙ্গি কর্মকাণ্ড ঘটিয়ে জঙ্গি দমনের নাম করে সরাসরি চলে আসা যাবে। 2. ডক্টর ইউনূস, তাকে নোবেল দেওয়া এবং বারবার রাজনীতিতে প্রতিষ্ঠিত করা সেই প্রক্রিয়ার অঙ্গ। এমন স্টেপ তাদেরকে অনেক দেশে নিতে দেখা গেছে। নোবেল, ম্যাগসেসে সহ এমন আরও কিছু পুরস্কার আছে যা তারা তাদের মনোনীত এবং প্রিয় ভাজনদের দিয়ে থাকে। প্রথম উদ্দেশ্য, যাদেরকে নিয়ে একটা অঞ্চলে বড় লক্ষ্য হাসিল করতে চাচ্ছে তাদেরকে এসব পুরস্কারের মাধ্যমে মহান ও গ্রহণযোগ্য করে তোলা, হাইলাইটেড করা। দ্বিতীয় উদ্দেশ্য, প্রশাসন, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন ইত্যাদিতে তাদের অধিপত্য তৈরি করা। 2024-এ অভ্যুত্থান না হলে রিজওয়ানাকে নোবেল দেওয়ার জন্য মনোনীত করা আগেই তাকে মিক্সেস সহ আরো কি পুরস্কার দিয়ে এগিয়ে রাখা হয়েছে। আমেরিকান এনজিও এবং কনসাল্টিং ফার্ম সারা পৃথিবীতে তাদের স্বার্থ রক্ষায় কাজ করে থাকে, প্রচুর ডেটা সংগ্রহ এবং প্রেরণ করে, সুশীল এবং নানান পেশাজীবীদের মধ্যে ক্ষুদ্র সংগঠন করে সেগুলোর মধ্যে তাদের স্বার্থের অনুগুলি বীজ বপন করে, প্রশাসনের সাথে লবিং করে, মিডিয়ায় মার্কিন স্বার্থের পক্ষে মেধাগত আধিপত্য স্থাপন করে, কিছু তথাকথিত ভালো কাজের মাধ্যমে তরুণদের মধ্যে প্রভাব বিস্তার করতে থাকে। সিপিডি, বেলে, হিউম্যান রাইটস ওয়াচ, সুশাসনের জন্য নাগরিক ইত্যাদি আমেরিকার এনজিও প্রতিষ্ঠান, এগুলোর মাধ্যমে দীর্ঘ যুগ ধরে নীরবে ভিত মজবুত করে যাচ্ছিল। 4. অনেকবার সামরিক এবং সুশীল নাগরিক সমন্বয়ে অভ্যুত্থান করার প্ল্যান নিয়েছিল, অর্থাৎ সুশীল সমাজেও কাজ করছিল। 5. সাংবাদিক মিডিয়া হচ্ছে আধুনিক যুগের ব্রেন গেমের হাতিয়ার, তাই এগুলো কিনে রেখেছিল। পাশাপাশি শিক্ষক, উকিল সহ প্রায় সব সেক্টরেই লোকসেট করে আসছিল, আর সবার অগোচরে কাজ করে যাচ্ছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA। এই কর্মকাণ্ডগুলো চীন, রাশিয়াও করে যাচ্ছিল নিজেদের মতো। এবার আমাদের সমুদ্র সম্পদের প্রসঙ্গে আসি। গভীর সমুদ্রে 13টা স্পটে স্তূপ হয়ে আছে যে পরিমাণ ইউরেনিয়াম, টাইটানিয়াম, জিরকন, কোবাল্ট ইত্যাদি, তার পরিমাণ বিপুল। এগুলাকে ব্ল্যাক গোল্ড বলে, কারণ এগুলার আর্থিক মূল্য সোনার চেয়ে প্রায় 1.5 গুণ।
13টা স্তূপ মানে ছোটখাটো স্তূপ নয়, যেন 13টা পাহাড়। সমুদ্রের অগভীরে আছে বিপুল পরিমাণ ক্লে বা কাদা। এই কাদা কিন্তু আপনার বাড়ির পুকুরের কাদা নয়, লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন শিরা বিধৌত এই ক্লে সমুদ্রের পানির স্রোতের গতিপথের কারণে বঙ্গোপসাগরে এসে জমেছে। এই ক্লে দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিমেন্ট উৎপাদন হয়, যা সাধারণ সিমেন্টের চেয়ে শক্তিশালী এবং দামি। আর এর মোট পরিমাণ হচ্ছে হিমালয় পর্বতের সমান। গভীর এবং অগভীর সমুদ্রে 22টা পয়েন্টে প্রায় 40 থেকে 70 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে, যা উত্তোলন করার জন্য ইতিমধ্যেই আমেরিকা এবং চীন সহ আরও কিছু দেশ সরকারের কাছে একাধিকবার প্রস্তাব করেছে। সরকারও গ্যাস উত্তোলন করতে প্রক্রিয়া চালাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, গ্যাস উত্তোলন কেবল গ্যাস উত্তোলন নয়, আরও বিপুল বিষয়। বঙ্গোপসাগরে রয়েছে 75টার মতো ছোট বড় দ্বীপ। মূলত এইগুলোতেই অবস্থান নিতে চায় আমেরিকা এবং চীন। একটার নাম সেন্ট মার্টিন। এই দ্বীপের দিকে আমেরিকার নজর, তারা এখানে ঘাঁটি করতে চায়। বঙ্গোপসাগরের পানির কোয়ালিটি বিশ্বের যে কোনো সমুদ্রের পানির চেয়ে উত্তম। কারণটা সম্ভবত আমাদের হিমালয় বিধৌত মিঠা পানির মিশ্রণ। ফলে সারা পৃথিবীর বেশিরভাগ মাছ যেন বঙ্গোপসাগরে এসে পড়েছে। মাথা ঘোরানো তথ্য হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক সীমানার মধ্য থেকে যে পরিমাণ মৎস্য সম্পদ আহরণ সম্ভব, আমরা তার সর্বোচ্চ 8% ব্যবহার করতে সক্ষম হয়েছে। এই 8% দিয়ে বাংলাদেশ এবং বিশ্বের মোট মাছের চাহিদার 16% পূরণ হয় বঙ্গোপসাগর থেকে। তাহলে 100% বাদ দিলাম। আমরা যদি মোট মৎস্য সম্পদের 50% আহরণ করতে সক্ষম হই, তাহলে সারা পৃথিবীর বেশিরভাগ মাছের চাহিদা আমরা মেটাতে পারবো। তা থেকে বছরে আয় করা সম্ভব বিলিয়ন ডলার। কেবল মৎস্য বিক্রি করে জিডিপি 3-4% বৃদ্ধি করা সম্ভব। এসব সম্পদ আহরণ করার প্রযুক্তি আমাদের নাই। আমরা সেটা অর্জন করতে সক্ষম বা সচেষ্ট হতে পারি, কিংবা প্রযুক্তি আমদানি করতে পারি। আমরা যৌথ উদ্যোগে উত্তোলন করতে পারি, কিন্তু আমেরিকা বলয় অর্থাৎ আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ব্রিটেনের হাতে তুলে দিতে পারি না। আমাদের যেই প্রজন্ম নিজেদের অজ্ঞতা বশত দেশের সম্পদকে বিদেশি শক্তি এবং তাদের প্রতিনিধি প্রচুরের হাতে তুলে দেবে, তাদেরকে আগামী কোনো প্রজন্মই ক্ষমা করবে না। দয়া করে ভিডিওটা পুরোপুরি শুনে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভবিষ্যতে এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে লাইক ও সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।